অনেক দিন আগের কথা। শিবপুর নামে একটি গ্রাম ছিল। গ্রামের শেষ মাথায় বাঁশঝাড় আর পুরনো কবরস্থান ও একটি বিশাল পুরনো বাড়ি ছিল। লোকে একে ডাকত নীরব বাড়ি। দিনে দুপুরে বাড়িটা যেমন ভয়ানক লাগত, রাত নামলেই যেন আরও জীবন্ত হয়ে উঠত। গ্রামের কেউ সেই বাড়ির ধারে কাছেও যেত না, কারণ বলা হতো রাতে সেখানে কান্নার শব্দ শোনা যায়, জানালায় ছায়া নড়াচড়া করে। আর কেউ কেউ বলতো ওখানে একটা আত্মা এখনো অপেক্ষা করছে। একদিন শহর থেকে শিবপুর গ্রামে এলো আরিফ। সে একজন তরুণ শিক্ষক, গ্রামের স্কুলে নতুন চাকরি পেয়েছে। থাকার মতো ভালো জায়গা না পেয়ে শেষমেশ কম ভাড়ায় সেই নীরব বাড়িটাই নিল। গ্রামবাসীরা সাবধান করল সে যেন ওই বাড়ি। ভূত প্রেত আমি বিশ্বাস করি না, এসব কুসংস্কার। এই বলেই চলে গেল। সেই রাতেই সে ওই বাড়িতে উঠল। রাত গভীর হলে হঠাৎ বিদ্যুৎ চলে গেল। চারপাশ অন্ধকার। হঠাৎ কুড়কুড় কুড়কুড়, ওপরের তলা থেকে যেন কেউ হাঁটছে। আরিফ ভাবল ইঁদুর হবে, কিন্তু হঠাৎ শোনা গেল একটি মেয়ের কণ্ঠে কান্না, আমাকে কেউ বাঁচাও। আরিফের বুক ধক করে উঠল। সে দরজা খুলে উপরে গেল, কিন্তু উপরের ঘরটা ছিল পুরো খালি। ধুলো জমে আছে, কোনো মানুষের চিহ্ন নেই। পরদিন আরিফ গ্রামের বুড়ো লোক হরিনাথ কাকাকে সব বলল। বছর ৩০ আগে ওই বাড়িতে থাকত মালতী নামে এক মেয়ে। তার বিয়ে ঠিক হয়েছিল জোর করে। সে রাজি ছিল না। এক রাতে তাকে সেই বাড়িতেই মেরে ফেলা হয়। তার লাশ গোপনে পুঁতে ফেলা হয়েছিল। তার আত্মা এখনো ন্যায় বিচারের অপেক্ষায়। তাই তো বলি, এই আত্মা ভয় দেখাতে নয়, সাহায্য চাইতে আসে। মালতী, তুমি কোথায়? তুমি যদি এখানে থাকো, আমাকে দেখা দাও। আমি তোমাকে সাহায্য করতে চাই। কোথায় তুমি? আমাকে দেখা দাও। যাও বাড়ির পেছনের বটগাছের নিচে, এখানে গিয়ে মাটি খোঁড়ো, আমাকে মুক্তি দাও। অনেকক্ষণ পর বাড়ির পেছনের বটগাছের নিচে পাওয়া গেল একটি পুরনো কঙ্কাল আর শাড়ি। গ্রামের লোকজন সব বুঝতে পারল, সত্য প্রকাশ পেল। মালতীর জন্য দোয়া করা হলো, তার আত্মার শান্তির ব্যবস্থা করা হলো। সেই রাতে নীরব বাড়িতে আর কোনো কান্না শোনা গেল না। শেষবার মালতীর কণ্ঠ শোনা গেল, ধন্যবাদ, এখন আমি শান্তি পেলাম।